কেউ যাতে কিছু সন্দেহ না করে। এমনি করে আস্তে করে ঘুরে তাকালো রবিন। কই, কেউ তো নেই দরজায়। ছিল, তোমাদের দিকেই তাকিয়েছিল, জোর দিয়ে বলল মোসা। এমন ভঙ্গিতে তাকিয়েছিল যেন অনেকদিন পর হারানো জিনিস ফিরে পেয়েছে। ভাবনাটা মাথায় আসতে ঝট করে পিঠ সোজা করল রবিন। কিশোর, পারবি না তো? বিরিম থেকে আমাদের পিছে পিছে এসেছে। মোসাকে জিজ্ঞেস করলো কিশোর, লোকটা দেখতে কেমন? ছোটখাটো, গালে পোড়া দাগ, স্টিল রিম চশমা। স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। ও, পারভি নয়। ও না হলে ওর দলের কেউ, বলল কিশোর। হয়তো চিনতে পারেনি আমাদের। তিনজন দেখে সন্দেহ হওয়া স্বাভাবিক। ভুল লোকের উপর নজর রেখেছে ভেবে চলে গেছে। বেশ কিছুক্ষণ ধরেই দেখেছি, মোসা বলল। ওখানে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে তোমাদের দিকে। রবিন ঘুরতে যেতেই চলে গেল। ওই যে একটা প্লেন আসছে, কিশোর বলল। ওটাই হবে। মাথা ঝাঁকালো রবিন। চলো বাইরে গিয়ে দাঁড়াই, এলে দেখা করব। খাবারের টাকা মিটিয়ে দিয়ে কফি শপ থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। যাত্রীরা যেখান দিয়ে বেরোয় তার মুখের কাছে গিয়ে দাঁড়ালো। খানিক পরেই আসতে দেখলো তারা মিস্টার সাইমনকে। হাত নেড়ে ডাকলো কিশোর, মিস্টার সাইমন। আরে তোমরা? সাইমন বললেন। ব্রাজিল থেকে ফিরলে কখন? এই তো ঘন্টাখানেক আগে। মোসার কাছে শুনলাম আপনি বাইরে থেকে ফিরছেন, তাই বসেছিলাম দেখা করার জন্যে। তো কি খবর তোমাদের? সুবিধা করতে পারেনি, জবাব দিল কিশোর। চলুন না কোথাও গিয়ে বসে বলি। ঘড়ি দেখলেন সাইমন। ঠিক আছে, চলো। এয়ারপোর্ট ওয়েটিং রুমে বসলো ওরা। ছোট একটা গোল টেবিল ঘিরে বসলো সবাই। হাতের কালো ব্রিফকেসটা হাতছাড়া করলেন না সাইমন। টেবিলে রেখেও হাতলটা ধরে রাখলেন। কিশোরের সপ্রশ্ন দৃষ্টি দেখে বললেন, মূল্যবান কাগজপত্র আছে এতে, কেড়ে নিয়ে গেলে বিপদে পড়ব, নেয়ার ভয় আছে। চট করে চারপাশে চোখ বুলিয়ে একবার দেখে নিলেন তাদের উপর কেউ নজর রাখছে কিনা, কিংবা কাছাকাছি বসে শুনছে কিনা। আপনার পাসপোর্ট জালিয়াত দলের সন্ধান পেয়েছেন? জিজ্ঞেস করলো রবিন। হ্যাঁ, পেয়েছি। চোরাই পাসপোর্ট নিয়ে পার হতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে একটা লোক, তাকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হেসে মুসাব বলল, তার মানে একটা কেস তিন গোয়েন্দার হাত ফসকাল, সেটা আপনি সমাধান করে ফেললেন। সাইমনও হাসলেন। চারপাশে আর একবার তাকিয়ে কণ্ঠস্বর আরো খাদে নামালেন। না, এখনো সমাধান হয়নি, কেবল একটা লোক ধরা পড়েছে। রাঘব বোয়ালটাকে ধরতে এখনো অনেক কাঠখড় পোড়ানো বাকি। আশা ছেড়ো না, বলা যায় না, হয়তো তোমাদের সাহায্যও চেয়ে বসতে পারি। যাক, এখন তোমাদের কথা বলো, কতটা এগোলো? পিটার রেমনের খোঁজ পেলে? ব্রাজিলে নিজেদের ব্যর্থতার কথা জানালো কিশোর আর রবিন। কয়েকবার যে মরতে বসেছিল সে কথাও বলল, এমনকি কুৎসিত বানরটার কথাও। ভ্রুকুটি করলেন সাইমন। রেমনের কেসটা এত মারাত্মক হবে ভাবিনি, তাহলে তোমাদের পাঠাতাম না। ব্রাজিল থেকে তো জান নিয়ে ফিরলাম, রবিন বলল। লাভের মধ্যে হচ্ছে আর একটা রহস্য যোগ হয়েছে। এখন পিটারের মা মিসেস রেমনকেও পাওয়া যাচ্ছে না, তিনিও নাকি গায়েব। তাই নাকি? হ্যাঁ, মুসাকে ওই বাড়িতেই রেখে গিয়েছিলাম নজর রাখার জন্যে, সেই বলল। সব কথা আর একবার খুলে বলল মুসা। কয়েক মুহূর্ত গম্ভীর হয়ে থেকে সাইমন বললেন, মুসা, গল্ফ বল বাদ দিয়ে তোমার এখন হুইসপারউডের উপর নজর রাখা উচিত। বিল আর টমেরও সাহায্য নিতে পারো, ওরা রাজি থাকলে আর কি। ওরা তো রাজি, মুসা বলল। আসলে গোয়েন্দাগিরি করতে গিয়ে অন্য কোনো কাজ করা যায় না। গল্ফ বল তুলতে না গিয়ে যদি সারাক্ষণ তোমরা বাড়িটার উপর নজর রাখতে, তাহলে হয়তো মিসেস রেমন নিখোঁজ হতে পারতেন না, কিংবা কোথায় গেলেন জেনে যেতে পারতে। গাল চুলকালো মোসা। ভুলই হয়ে গেছে, ভাবতেই পারিনি ওরকম একটা ব্যাপার ঘটবে। তা তিনজনে একসাথে না গিয়ে বিল কিংবা টমের একজনকে রেখে যেতে পারতে, রবিন বলল। বললাম না ভাবিনি, তাও তো রেখেই যেতাম। হঠাৎ একটা কথা মনে পড়তে বলে উঠল মোসা, ও শোনো শোনো শোনো, বলতে ভুলে গেছি, অলিম্পিক হেলথ ক্লাবে অদ্ভুত একটা ব্যাপার ঘটছে। বিল আর টমও দেখেছে।
ওরাও তখন আমার সাথে কাজ করছিল। কি দেখলে? আগ্রহী হয়ে উঠেছে কিশোর। ছাদের উপরে আলো কয়েকবার জ্বলল, নিভল, তারপর একেবারে নিভে গেল, আর জ্বলল না। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই নিরাশ মনে হলো রবিনকে। না, আজব শব্দও শুনতে পেয়েছি। মনে হলো কেউ চিৎকার করছে। প্রথমে মনে হলো ভুল শুনেছি, দেখাটাও চোখের ভুল। কিন্তু বিল আর টমও লক্ষ্য করেছে ব্যাপারটা। তিনজনের একই ভুল হতে পারে না। খোঁজ নিয়েছ? চেষ্টা করেছি। বেড়া ডিঙিয়ে গলফ কোর্সে ঢুকে পড়লাম। তবে আমরা যখন গিয়ে ওখানটায় পৌঁছালাম, কিছু দেখলামও না, শুনলামও না। চুপ করে ওদের কথা শুনছিলেন সাইমন। চোখ পড়ল একটা লোকের উপর। বেশ কিছুক্ষণ থেকেই দেখছেন লোকটাকে। শুরুতে কিছু মনে করেননি, কিন্তু এক দৃষ্টিতে কিশোর আর রবিনের দিকে ওকে তাকিয়ে থাকতে দেখে সন্দেহ হলো তার। নিচু গলায় ছেলেদেরকে বললেন, যেভাবে কথা বলছো চালিয়ে যাও, কোনো দিকে তাকাবে না, আমি আসছি। লোকটার দিকে তাকালেন না সাইমন। বাথরুমে যাচ্ছেন যেন, এমনি ভঙ্গি করে সামনের দিকে এগোলেন। ওয়েটিং রুমে আরো 2-4 জন লোক আছে। তারা যার যার কাজে ব্যস্ত। প্লেনের অপেক্ষাই করছে বোধহয়। বই পড়ছে কিংবা পত্রিকা পড়ছে, অন্য কোনো দিকে খেয়াল নেই। আস্তে করে ঘুরে লোকটার পেছনে চলে এলেন সাইমন। লোকটার মনোযোগ তখন কিশোরদের উপর। আস্তে করে বললেন সাইমন, এই যে মিস্টার। কথা শেষ হলো না তার। চমকে উঠল লোকটা। চেয়ার থেকে লাফিয়ে উঠেই পালানোর চেষ্টা করলো। পারবে না বুঝতে পেরে আক্রমণ করে বসলো। ঘুষি মারতে গেল সাইমনের মুখে। চট করে পাশে সরে গিয়ে খপ করে লোকটার এক হাত ধরে এক মোচড় দিলেন সাইমন। একবার মাত্র ডান হাতটা উঠল নামলো তার। চোখের পলকে ঢিল হয়ে গেল লোকটার শরীর। জ্ঞান হারিয়ে ঢলে পড়তে শুরু করলো লোকটা। ধরে তাকে আলগোছে শুইয়ে দিলেন তিনি। বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে বলে হঠাৎ করে চিৎকার শুরু করলেন তিনি। তিনি যে পিটিয়ে বেহুশ করেছেন বুঝতেই পারল না কেউ। এত দ্রুতই সেরে ফেলছেন কাজটা। বই আর কাগজ থেকে মুখ তুলে কৌতূহল হয়ে তাকালো যারা মুখ গুজে পড়ছিল। উঠে দাঁড়ালো 2 জন লোক। পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো। ওদের অনেক আগেই রওনা হয়ে গেছে 3 গোয়েন্দা। চিৎকার শুনে ছুটে এলো এয়ারপোর্টের দারোয়ান আর কর্তব্যরত পুলিশ। লোকটার বোতাম খুলে টেনে টেনে পোশাক ঢিল করে দেওয়ার ছুতোই পকেটে হাত ঢুকিয়ে দিলেন সাইমন। টেনে বের করলেন পাসপোর্ট। আমেরিকান পাসপোর্ট। নাম লেখা রয়েছে বিংহাম মরিসন। এক পলক দেখেই বুঝে ফেললেন নকল পাসপোর্ট। আপনি ওর পকেটে হাত দিয়েছেন কেন? কাঁধের উপর থেকে বলে উঠল একটা কণ্ঠ। পেছনে ফিরে তাকালেন সাইমন। একজন পুলিশ অফিসার। উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার আইডেন্টিটি কার্ড বের করে দেখালেন তিনি। এক নজর দেখেই সশ্রদ্ধ কণ্ঠে পুলিশ অফিসার বলল, ও আপনি ভিক্টর সাইমন, সেই বিখ্যাত ডিটেকটিভ। মাফ করবেন স্যার, চিনতে পারিনি। তা কি দেখলেন? জাল পাসপোর্ট। তাই নাকি? তাহলে তো বেটাকে আটক করতে হয়। হ্যাঁ করুন। জাল পাসপোর্টের তদন্তই করছি আমি এখন। অনেক কিছু জিজ্ঞেস করার আছে একে। লোকটার দিকে তাকিয়ে রয়েছে মুসা। কিশোরের কাছাকাছি সরে গিয়ে প্রায় কানে কানে বলল, এই লোকটাই বুঝলে, একেই তখন চোখ রাখতে দেখেছিলাম তোমাদের উপর। কফি শপের দরজায় দাঁড়িয়েছিল। ডাক্তারকে খবর দেয়া হলো। শিওর আমি এ বেটা পারভেজ দলের লোক, রবিন বলল। পেশাদার খুনি হলেও অবাক হব না। কাপড় চোপড় তো পরেছে দক্ষিণ আমেরিকান লোকের মতো, কিশোর বলল। ব্রাজিল থেকেই আমাদেরকে অনুসরণ করে এসছে বলে মনে হচ্ছে। ডাক্তার এলেন। সঙ্গে এলেন আর একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। মিস্টার সাইমনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনার কথা শুনেই এলাম। ব্যাপারটা কি? জাল পাসপোর্ট। আরো কোনো সিরিয়াস ব্যাপার আছে। একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করা দরকার। ডাক্তার কাজ শুরু করে দিয়েছেন। মরিসনের জ্ঞান ফেরাতে বেশিক্ষণ লাগলো না। এক গ্লাস পানি চাইল, তাকে এনে দেওয়া হলো। পানি খেয়ে প্রথম কথাটাই বলল সে, প্রশ্নের জবাব দেওয়ার আগে একজন উকিলের সঙ্গে কথা বলতে চাই। অফিসার বললেন, থানায় যেতে হবে। তিনি যদি কিছু জানতে পারেন তাহলে সাইমনকে জানাবেন, কথা দিলেন তিনি। মরিসনকে নিয়ে চলে গেল পুলিশ। এবার রবিনের প্রশ্ন, রকি বিজয় ফিরে যাব?
পকেট থেকে একটা কাগজ বের করে তিন গোয়েন্দাকে দেখালেন সাইমন। কি এটা জানতে চাইল কিশোর। বিমানের রসিদ, একটা বাক্স আনা হয়েছে। আন্দাজ করতে পারো কি আছে ওতে? একটা বানর। প্রায় চেঁচিয়ে উঠল রবিন। আস্তে, কেউ শুনে ফেলবে। চারপাশে তাকালেন সাইমন। মরিসনের পকেটে পেয়েছি। আর একটা কাগজ ছিল, দেখে পকেটে রেখে দিয়েছি। আবার একটা হেলথ সার্টিফিকেট। তাতে বলা হয়েছে সব ধরনের টিকা আর ইঞ্জেকশন দেয়া হয়েছে বানরটাকে, যাতে রোগ ছড়াতে না পারে। আমেরিকায় ঢোকানোর অনুমতি দেয়া হয়েছে। দেখি। সাইমনের হাত থেকে রসিদটা নিল কিশোর। মাথা নাড়ল। খোঁজ নিতে যেতে হয়। তার মানে কি রকি বেঁচে ফিরছি না আমরা এখন? রবিন জিজ্ঞেস করল। সূত্র খুঁজতে ব্রাজিলে চলে গিয়েছিলাম আমরা। হাতের কাছে পেয়ে গিয়ে না দেখে কিভাবে ফিরে যাই বলো? মুসার দিকে তাকালো কিশোর। মুসা, তোমার এখন কি কাজ? আর কি, হাত উল্টালো মুসা। বল তোলা, ডিয়ারভিলে যেতে হবে। সাইমন বললেন, আমার কাজ আছে, তোমরা তোমাদের কাজ করো, আমি চললাম। জরুরি দরকার হলে ফোন করো। ব্যাগ হাতে বেরিয়ে গেলেন তিনি। মুসাকে বলল কিশোর, তুমি ডিয়ারভিলেই চলে যাও, নজর রাখো গে। নতুন কিছু জানলে হেডকোয়ার্টারে ফোন করো। আমরা এদিকের কাজ ছেড়ে বাড়ি চলে যাব, তোমার সাথে যোগাযোগ করব। যাও। মুসাও চলে গেল। এয়ারপোর্টের একজন লোককে জিজ্ঞেস করে জেনে নিল কিশোর বিমানে করে আনা জন্তু জানোয়ারগুলো কোনখানে রাখা হয়। গুদামের মতো বাড়িটা দেখিয়ে দিল লোকটা। বাড়িটার অ্যাটেন্ডেন্টকে রসিদ দেখিয়ে কিশোর বলল, বানরটা কেমন আছে দেখতে চায়। ওরা দেখে চলে যাবে, পরে এসে ওটার মালিক ওটাকে নিয়ে যাবে। মালিক কি হয় ওদের, এই প্রশ্নের জবাবে কিশোর বলল, ওদের বন্ধু। রসিদ হাতে আছে, কাজেই কোনো সন্দেহ করল না লোকটা। বানরের খাঁচাগুলো কোন দিকে দেখিয়ে দিল। বিশাল ঘর, সারি সারি খাঁচা, একটার উপর আর একটা সাজিয়ে রাখা হয়েছে। বাপরে বাপ, এ কি কাণ্ড, বলে উঠল রবিন। আস্ত চিড়িয়াখানা। শিশু জলহস্তী থেকে শুরু করে সিংহ, বাঘ, জেব্রা, তাপির, হরিণ, সাপ আর রাজ্যের যত জানোয়ারে বোঝায় গোদাম। কুকুর বেড়ালও আছে প্রচুর। এইসব জানোয়ারের মালিককে? লোকটাকে জিজ্ঞেস করল কিশোর। একজনের তো নয়, অনেকের, জবাব দিল অ্যাটেন্ডেন্ট। কুকুর বেড়ালগুলোর বেশিরভাগই প্যাসেঞ্জারদের, সময় মতো এসে যার যার মাল বুঝে নিয়ে যাবে। বুনো জানোয়ারগুলো কয়েকজনের, তার মধ্যে বেশি হলো একটা লোকের, জানোয়ারের ব্যবসা করে। চিড়িয়াখানা আর সার্কাসের জন্য পাঠিয়েছে। ডেঙ্গু পারভি? কিশোরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল রবিন। মাথা জাগালো কিশোর। খাঁচার নম্বর দেখে হাওলার মাংকিটাকে খুঁজে বের করলো ওরা। দেখেই চিনতে পারলো, বেলিম এয়ারপোর্টে এটাকেই দেখেছিল। ভদ্র স্বভাব। ওদেরকে দেখেই শিকের ফাঁক দিয়ে হাত বের করে দিল, যেন হাত মেলানোর জন্যে। চোয়াল ডলল কিশোর। এটা সেই বানরটা নয়, ওটা তো একটা শয়তান, এর মতো ভদ্র নয়। হাসল রবিন। এর বংশ ভালো আর কি, ওটার মতো শয়তান নয়। আর কিছু করার নেই এখানে। যাওয়ার জন্য ঘুরল দুজনে। এই সময় দরজা দিয়ে ঢুকতে দেখলো দুজন লোককে। একজনের পরনে হুইপকট জ্যাকেট আর কর্ডুবয় প্যান্ট, আর একজনের গায়ে চেঞ্জ কোট, মাথায় সুববিম হ্যাট। কঠিন কর্কশ চেহারা। কিশোরদের বেশ কিছুটা আগে আগে হাঁটছিল অ্যাটেন্ডেন্ট। তার কাছে এসে দাঁড়ালো লোকগুলো। একটা বানর নিতে এসেছি, বলল কর্ডুবয় প্যান্ট। রসিদ দেখি। হারিয়ে ফেলেছি, শীতল কণ্ঠস্বর, তবে নম্বরটা মনে আছে, হতে হবে না? লোকগুলোর দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করছে অ্যাটেন্ডেন্ট। একটানে রবিনকে নিয়ে একটা জলহস্তির খাঁচার আড়ালে চলে এলো কিশোর। অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করলো, নম্বর কত? 43897। কিশোরদেরকে যে খাঁচাটা দেখিয়েছে সেই খাঁচার সামনে লোকগুলোকে নিয়ে গেল সে। একই নম্বর। বলল, এইটাই। আপনারা দাঁড়ান, আমি সুপারভাইজারকে ডেকে আনি, রসিদ ছাড়া দিতে পারবো না। যাও, বলল স্ল্যাব বিম, আমরা আছি। একটু আগে আপনার বন্ধুদেরকেও তো বানরটা দেখতে পাঠিয়েছেন, তাই না? মোলায়েম গলায় জিজ্ঞেস করলো অ্যাটেন্ডেন্ট। কি বললে? ভুরু কুচকে ফেলল স্ল্যাব বিম। এই তো একটু আগে।
অধৈর্য ভঙ্গিতে হাত নেড়ে অ্যাটেন্ডেন্টকে থামিয়ে দিল করজুবয় প্যান্ট। অত কথার দরকার নেই, যাও সুপারভাইজারকে নিয়ে এসো, আমাদের তাড়া আছে। অ্যাটেন্ডেন্ট বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাঁচার দুই ধার দুই পাশ থেকে চেপে ধরল দুজনে। বয়ে নিয়ে দৌড় দিল দরজার দিকে। নিঃশব্দে পিছু নিল দুই গোয়েন্দা। একটা স্টেশন ওয়াগনে খাঁচাটা তুলতে দেখল। আরও একটা ব্যাপার দেখল যা লোকগুলোর চোখে পড়ল না। তোলার সময় কাত হয়ে গিয়েছিল খাঁচাটা। বাদামি কাগজে মোড়া একটা প্যাকেট পড়ে গেল রাস্তায়। খেয়ালই করলো না ওরা। চলতে শুরু করলো স্টেশন ওয়াগন। ছুটল কিশোর আর রবিন। গাড়িটার নম্বর টুকে নিতে লাগলো কিশোর। রবিন নিচু হয়ে প্যাকেটটা তুলে ভরে ফেললো তার জ্যাকেটের পকেটে। ব্যাটাদের পিছু নিতে পারলে ভালো হতো, রবিন বলল। তা হতো, নোটবুকটা পকেটে ভরতে ভরতে জবাব দিল কিশোর। কিন্তু আমাদের গাড়ি কোথায়? ট্যাক্সি ডেকে ওঠার আগেই ওরা চলে যাবে। থাক, নম্বরটা তো নিলাম। এখানে থাকলে অ্যাটেন্ডেন্ট এলে বিপদে পড়ব, চলো কেটে পড়ি। দ্রুত হেঁটে এয়ারপোর্ট এলাকা থেকে বেরিয়ে এলো দুজনে। গতি কমালো। পকেটে হাত ঢুকিয়ে রবিন বলল, এবার দেখা যাক প্যাকেটটা কি আছে। বাদামি কাগজের মোড়ক ছিঁড়তেই বেরিয়ে এলো রবারের একটা কুৎসিত মুখোশ। এ তো বানরের চেহারার মুখোশ। প্রায় চেঁচিয়ে উঠল রবিন, এটা দিয়ে ওরা কি করে কিশোর? বুঝতে পারছি না। খাঁচার বানরটাকেই পরিয়ে দেয় না তো, যাতে ওটাকে ভয়ঙ্কর লাগে? পরাতেও পারে। ঘন ঘন নিচের ছুটে ডোবা চিমটি কাটল কিশোর। রবিন, একটা কথা ভাবছি। হাওলার মাংকির খাঁচার রসিদ পাওয়া গেল মরিসনের পকেটে। ওর কাছে জাল পাসপোর্টও পাওয়া গেছে। ধরা যাক সেই ডেঙ্গু পারবের লোক, পাসপোর্ট জাল করে। এমনও তো হতে পারে মিস্টার সাইমন যাদের খোঁজ করছেন তারা ডেঙ্গুর দলেরই লোক, ডেঙ্গুই তাদের দলপতি। মন্দ বলনি, আনমনে মাথা নেড়ে বলল রবিন। ডেঙ্গুটা একটা বর্ন ক্রিমিনাল, ওর পক্ষে সবই সম্ভব। তার মানে দুটো নিখোঁজ এবং বানর রহস্যের সাথে আরো একটা রহস্য যোগ হলো। একটার সাথে আর একটার যোগাযোগ আছে। তা থাকতেই পারে। মিস্টার সাইমনের সাথে আলোচনা করা দরকার। আর এখানে কোনো কাজ নেই, চলো বাস ধরি। বাসে করে রকি বিচে ফিরল ওরা। সেই দিনই দেখা করলো মিস্টার সাইমনের সঙ্গে। সব শুনে ডিটেকটিভ বললেন, মরিসনের পকেটে জাল পাসপোর্ট পেয়েই ডেঙ্গুর উপর সন্দেহ হয়েছে আমার। খোঁজও নিয়েছি। ব্রাজিলিয়ান এম্বাসি তার বিরুদ্ধে কিছু বলতে পারল না। বেলিমে বাস করে সে, কোনো পুলিশ রেকর্ড নেই, স্ক্যান্ডেলে জড়ায়নি কখনো। যাই হোক, কিশোর বলল, লোকটা অসৎ, এটা আমরা বুঝতে পারছি। এখন তো মনে হচ্ছে একই কেসে তদন্ত করছি আমরা। আপনি সমাধান করতে পারলে আমাদের কেসের কিনারা হবে, আবার আমরা কিছু করতে পারলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, সেরকমই লাগছে। পাসপোর্ট জালিয়াতদের ধরতে পারলে পিটার রেমনের খোঁজ পেয়ে যেতে পারি। আবার পিটারকে তোমরা ধরতে পারলে জালিয়াতের দলের সর্দারটার নাম জানতে পারবো আমি। পরদিন সকালে রবিনের গাড়ি নিয়ে হুইসপারুলে চলে এলো সে আর কিশোর। খোশমিজাজে রয়েছে মোসা। ওদেরকে দেখেই বলে উঠল, এসেছ? দারুণ চলছে আমাদের ব্যবসা। তাই নাকি? রবিন বলল। হ্যাঁ, বিল জবাব দিল। কাল রাতে আরো 200 বল তুলেছি। খুব ভালো কন্ডিশনে আছে বলগুলো, টম যোগ করলো। ধুয়ে টুয়ে নিলে ভালো দাম পাওয়া যাবে। মুসা জানালো, আজ রাতে আবার যাব অলিম্পিক হেলথ ক্লাবে। বড় একটা ডোবা আছে, সেটা থেকে বল তুলব। ভালো, বলল কিশোর। এবার আসল কথা বলো, মিসেস রেমনের খবর কি? এখনো ফেরেননি। মিস্টার রেমন? তিনি ঘরেই আছেন। চলো দেখা করে আসি। ডেস্কে বসে কাগজপত্র দেখছেন মিস্টার রেমন। শব্দ শুনে মুখ তুলে কিশোরদেরকে দেখে অবাক হলেন। হ্যালো মিস্টার রেমন, কিশোর বলল। আপনার স্ত্রীর কথা শুনলাম, খারাপই লাগছে। হ্যাঁ, খালি গোলমাল, শান্তি আর নেই কোনো কিছুতে। তোমাদের খবর কি? পিটার কোথায়? পাইনি। সব কথা খুলে বলল কিশোর। গম্ভীর হয়ে গেলেন মিস্টার রেমন। তার মানে কিছুই করতে পারোনি? হঠাৎ ফেটে পড়লেন তিনি। সব আমারই দোষ, বোঝা উচিত ছিল। পুলিশ যে কাজ করতে পারেনি
সে কাজ কয়েকটা বাচ্চা ছেলের উপর দেওয়া উচিত হচ্ছে না। একেবারে কিছুই যে করতে পারিনি আমরা, কথা বললে ভুল হবে স্যার, শান্ত কণ্ঠে বলল কিশোর। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যাতে বোঝা যায় আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, আর সে আমেরিকাতেই আছে। তাকে আটকে রেখেছে ডেঙ্গু পারভি, রবিন বলল। এই নামই তো শুনিনি আমি, রেমন বললেন। একটা মুহূর্ত চুপ থেকে বললেন, ঠিক আছে, আর একটা সুযোগ দিচ্ছি তোমাদের। তাড়াতাড়ি খুঁজে বের করো পিটারকে, এরপর আর কিছু বলতে আসবে না আমাকে। মিস্টার রেমন, জিজ্ঞেস করল কিশোর, পুলিশ কি আপনার স্ত্রীকে খুঁজছে? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার কাজ তুমি করো। একই লোক দুজনকে কিডন্যাপ করে থাকতে পারে, রবিন বলল। পিটার আর মিসেস রেমনকে? আমার মনে হয় না। তীক্ষ্ণ হয়ে উঠল মিস্টার রেমনের কণ্ঠ। জানালায় বাঁধা একটা দড়ির সিঁড়ি পাওয়া গেছে। একেবারেই বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে ওর। তোমাদের ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না, পিটারকে খুঁজে বের করো। গেস্ট হাউসে ফিরে চলল তিন গোয়েন্দা। মোসা বলল, মিসেস রেমনের ব্যাপারে পাত্তাই দিলেন না মিস্টার রেমন। আমাদের উপর বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কিশোর বলল। পিটারকে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে, রবিন বলল, না হলে বাণিজ্য তার কিচ্ছু থাকবে না। কিন্তু করব কি করে? এগোনোর তো কোনো পথই দেখছি না। আছে অলিম্পিক হেলথ ক্লাব। রাতের বেলা আজব চিৎকার আর আলো দেখতে পেয়েছে ওখানে মোসারা। রাতে গেস্ট হাউসে জানালা দিয়ে আমাদের ঘরে এসে পড়েছিল গল্ফ বল, সেটাও ওই ক্লাবের দিকে ইঙ্গিত করে। ভালো মতো খোঁজ নিতে হবে। রবিন বলল, ঢুকবে কি করে ওখানে? কোনো অসুবিধে নেই, সমাধান করে দিল মোসা। আজ রাতে বল তুলতে যাচ্ছি আমরা, বল তোলার ছুতোই কাজটা সেরে ফেলা যাবে। সারাদিন আর কোনো কাজ নেই। বাড়িতে দেখা করে আসতে চলে গেল বিল আর টম। মিস্টার রেমনের ওখানেই রইল তিন গোয়েন্দা, নজর রাখলো বাড়ির উপর। সন্ধ্যায় আবার এসে হাজির হলো বিল আর টম। 5 জনে মিলে গলফ ক্লাবে রওনা হলো। ঢোকার মুখেই দেখা হয়ে গেল গলফ কোর্সের ম্যানেজার এরিক জুনেকারের সঙ্গে। এত মানুষ দেখে ভুরু কোচকালেন। কৈফিয়তের সুরে মোসা বলল, কাজ বেশি, তাই আরো 2 জন বন্ধুকে আনতে হয়েছে। কিশোর আর রবিনের কথা বলল সে। বড় একটা ডোবার দিকে চলল ওরা। এটা থেকে আর বল তোলেনি মোসা। কিনারের দিকটায় সাকশন পাইপ দিয়ে কাজ সারতে পারবে, কিন্তু মাঝখানে ডুবুরি ছাড়া কাজ হবে না। অনেক বড় হাতার মতো জিনিস নিয়ে এসেছে, ওগুলো দিয়ে ডোবার তোলার কাদামাটি সহ অন্যান্য জিনিস খুঁচিয়ে তুলে ঝুড়িতে রাখে বিল আর টম। বল ছাড়াও আরো নানা জিনিস উঠে আসে, প্রায় সবই অপ্রয়োজনীয় জিনিস। মাঝরাত পর্যন্ত বল তোলা চলল। ক্লান্ত হয়ে মুসা বলল, অনেক হয়েছে, পুকুরের তলায় আর বোধহয় কিছু নেই। দেখা যাক এখন কি উঠছে। ঝুড়িতে করে কাদামাটি ধুয়ে সাফ করার পর বেরিয়ে পড়ল সামনে জিনিসগুলো। মৃদু শীষ দিয়ে উঠল মোসা, এই দেখো কি জিনিস। সবাই গা ঘেঁষাঘেঁষি করে এলো। মোসার হাতে মেয়েদের একটা জুতো। হেসে টম বলল, নিশ্চয়ই খেলতে এসেছিল মহিলা, খালি পায়ে বাড়ি যেতে হয়েছে। কিন্তু পানিতে পড়লো কি করে? কেউ সে কথার জবাব দেওয়ার আগেই মুসা বলল, খাইছে, দেখো কাণ্ড। মোসার হাতের দিকে তাকিয়ে অন্যেরা অবাক হলো। মরচে ধরা একটা পিস্তল। এই সময় শোনা গেল কথা, কয়েকজন লোক আসছে। ডোবার দিকে এগিয়ে এলো লোকগুলো। ছেলেদের উপর চোখ পড়তেই ধমক দিল একজন, এই এখানে কি করছো? বল তুলছি, মুসা বলল। তোমাদেরকে ঢুকতে দিল কি? এরিক জুনেকার। তার সাথে আমাদের চুক্তি হয়েছে, বিল বলল, বল তোলার। যা পাবো অর্ধেক দিতে হবে তাকে। কি যে করে এরিক বুঝি না, দেখি ওকে বলতে হবে। এরকম গোলেমেলে জায়গায় আমরা আর আসবো না। সঙ্গীদেরকে নিয়ে গটমট করে চলে গেল লোকটা। কোন কারণে খেপে আছে লোকগুলো? বিড়বিড় করে আনমনেই বলল কিশোর। কেন খেপল? মোসার দিকে তাকালো সে। আমি কি জানি, হাত নাড়ল মোসা। কিছু একটা ব্যাপার ঘটছে এখানে, তাতে আর কোনো সন্দেহ নেই। বলতে বলতেই আজব শব্দ আর আলোর কথা মনে পড়ল কিশোরের। তাকালো ছাতের দিকে। আলোও নেই, শব্দও নেই। দেখা আর হলো না। লোকগুলো সব গড়বড় করে দিয়েছে।
হয়তো আজ আর দেখা যাবে না কিছু। তো কি করব এখন? মুসার প্রশ্ন। আর কিছু করার নেই এখানে, হুইসপার উঠে ফিরে যাব। কাল পিস্তলটার ব্যাপারে কথা বলবো পুলিশের সাথে। পরদিন সকালে বিল আর টমকে নিয়ে বল তুলতে গেল মুসা। কিশোর আর রবিন পিস্তলটা নিয়ে চলল থানায়। ডুবাই পাওয়া জুতোটাও নিল সঙ্গে। ডিয়ারভিল থানার চিফ নিকোলসনকে ডেস্কেই পাওয়া গেল। আসার কারণ বলল কিশোর। জুতো এবং পিস্তলটা দেখলেন চিফ। টেবিলে রাখা পেন্সিলটা একবার সামনে একবার পেছনে গড়াতে লাগলেন। ভাবছেন। মুখ তুলে বললেন, অলিম্পিক হেলথ ক্লাবে খুব একটা যাই না আমি, তবে এবার যেতে হবে। আগে পিস্তলটা ল্যাবরেটরিতে পাঠিয়ে টেস্ট করে নিই, তারপর যাব। বুঝবে? টেস্টের রিপোর্ট শুনে যেতে পারো তাহলে। নিশ্চয়ই, প্রায় সঙ্গে সঙ্গে বলল রবিন আর কিশোর। শ্যাওলা পরিষ্কার করতেই বেরিয়ে পড়ল পিস্তলের নম্বর। এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে, গুলি করা যায়। কিছুক্ষণের মধ্যেই চিফের অফিসে রিপোর্ট নিয়ে এলেন ব্যালিস্টিক এক্সপার্ট। উঠে গেলেন নিকোলসন। কয়েক মিনিট পরেই ফিরে এলেন একটা ফাইল নিয়ে। ফাইলের রিপোর্ট আর ব্যালিস্টিক রিপোর্টটা পাশাপাশি রাখলেন। চোয়ালে হাত বোলাতে বোলাতে আপন মনেই বললেন, ইন্টারেস্টিং তো। কি স্যার? জানতে চাইল কিশোর। 2 বছর আগে ডিয়ারভিলের পোস্ট অফিসে এক ডাকাতি হয়েছিল। যে করেছে তার নাম আর্নিং সিন্ডার। এটা তার ফাইল। ফাইলে টোকা দিলেন তিনি। পিস্তলটা তুলে নিলেন হাতের তালুতে। এই পিস্তল দিয়েই ডাকাতিটা করা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, সিরিয়াল নম্বর মিলে যাচ্ছে। ঘটনাস্থলে একটা বুলেট পাওয়া গিয়েছিল। এখন ব্যালিস্টিক এক্সপার্ট মিলিয়ে দেখে বলছে এই পিস্তল থেকেই ছোড়া হয়েছিল গুলিটা। সিন্ডারকে দাগি আসামি? রবিন জিজ্ঞেস করল। দাগি নয়, জেল খাটার কোনো রেকর্ড নেই, তবে বিপজ্জনক। খুন করতেও বাধে না। ডাকাতির সময় একজন দারোয়ানকে গুলি করেছে। অল্পের জন্য বেঁচে গেছে লোকটা, কাঁধে লেগেছে। আর একটু নিচে লাগলে হৃৎপিণ্ডে ঢুকে যেত। তার মানে মেরে ফেলার জন্যই গুলি করেছিল সিন্ডার। অনেক খোঁজাখুঁজি করেছি আমরা ওকে, পাইনি, যেন বাতাসে মিলিয়ে গেছে। হঠাৎ একটা কথা মনে পড়ল কিশোরের। জিজ্ঞেস করল, ডাকাতি করে কি কি নিয়েছে? আজব ব্যাপার হলো সেইটাই, টাকা পয়সা কিছু ছোঁইনি। নিয়েছে এক গাদা পাসপোর্ট। পাসপোর্ট? যেন এই কথাটাই শুনবে আশা করেছিল কিশোর। অবাক হলো না সে। এই পাসপোর্টের কেসের ওপরই এখন তদন্ত করছেন ডিটেকটিভ ভিক্টর সাইমন। সংক্ষেপে জাল পাসপোর্টের কথাটা চিফকে জানালো সে। জিজ্ঞেস করল, সিন্ডারের ছবি আছে? ফাইল থেকে একটা ছবি বের করলেন নিকোলসন। চৌকোনা মুখ লোকটার, সোনালি চুল, নাকটা খাড়া, মাঝখানে সামান্য উঁচু। নিরাশ হলো কিশোর। ডেঙ্গু পারভির সঙ্গে চেহারা মেলে না। তবু জিজ্ঞেস করল, সিন্ডার কি অলিম্পিক হেলথ ক্লাবের মেম্বার? মাথা নাড়লেন চিফ। না। পিস্তলটা গলফ কোর্সে ডোবাই গেল কি করে সেটা বুঝতে পারছি না। জুতোটার ব্যাপারে কি মনে হয়? জিজ্ঞেস করল রবিন। আবার মাথা নাড়লেন নিকোলসন। তাও বুঝতে পারছি না। পানিতে বেশি দিন ছিল না, এটাই কেবল বলতে পারি। আচ্ছা, কিশোর বলল, মিসেস রেমনের জুতো না তো? হ্যাঁ ঠিক, তুড়ি বাজালো রবিন। দৌড়ানোর সময় পা থেকে খুলে গিয়েছিল হয়তো, নাকি খুন করে ফেলে দেওয়া হয়েছে, কি বলেন? জুতোটার দিকে তাকিয়ে রয়েছেন নিকোলসন। খোঁজ নেব, মহিলারই যদি হয়ে থাকে তাহলে গরু খোঁজা করে ফেলবো সমস্ত গলফ কোর্স। হুইসপার উঠে ফেরার পথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো 2 গোয়েন্দা। রবিন বলল, আমি আন্তরিকভাবে চাইছি জুতোটা মিসেস রেমনের না হোক। কিশোর বলল, তার না হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক মহিলা আসে গলফ খেলতে, ওদের কারো হতে পারে। আর মিসেস রেমনই বা কেন ডোবার ধার দিয়ে দৌড়াবেন? হ্যাঁ, ওরকম দৌড়াতে দেখলে লোকে সন্দেহ করবে। খোঁজ নিলেই বেরিয়ে পড়বে তিনি কে। আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তাকে। একটা ব্যাপার ভুলে যাচ্ছ, তিনি দিনের বেলা নিখোঁজ হয়েছেন। তাহলে গেলেন কোথায়? নাকি কিডন্যাপ করা হয়েছে? জবাব দিতে পারল না কিশোর। হুইসপার উঠে ফিরে দেখা গেল রকের পিছে যাওয়ার জন্য তৈরি হয়েছে টম আর বিল। কি ব্যাপার, এখনই চলে যাচ্ছ যে? জিজ্ঞেস করলো রবিন। আর থেকে কি করব, জবাব দিল বিল।
এখানকার কোনো ডোবাই আর বাকি নেই, সবগুলো তো দেখা হয়েছে। অহেতুক এখানে বসে না থেকে অন্য কোথাও গিয়ে স্ক্যাভেঞ্জিং অভিযান চালাই। এমন সময় যাচ্ছ, কিশোর বলল, যখন চারিদিকেই কেবল রহস্য আর রহস্য। এখনই তো মজা। দরকার হলেই ফোন করো আমাদের, টম বলল। যত কাজে থাকুক না কেন, ফেলে চলে আসব। মুসা, তুমি কি করবে? রবিন জিজ্ঞেস করল। মুসা জবাব দেওয়ার আগেই ফোন বাজল। বিল ধরল, বলল, মুসা তোমার। রিসিভার গায়ে ঠেকালো মুসা। হ্যালো। অচেনা একটা কণ্ঠ বলল, গলফ কোর্সগুলোর কাদা ঘেটে মরছো, তুমিও তো সেই লোক। কাদা ঘেটে মরছি না, বল তুলছি, গরম হয়ে বলল মুসা। ওই একই কথা। কাদা ঘেটে যা যা তুলেছ সবই আছে তোমার কাছে, তাই না? কেন? একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা? কত টাকার? কান খাড়া করে শুনছে অন্য চারজনে। মুসার জবাব থেকে আন্দাজ করতে পারছে টেলিফোনে কি বলা হচ্ছে। $1000। শেষ দিয়ে উঠল মুসা। কিশোরের দিকে তাকালো। রিসিভারে হাত চাপা দিয়ে বলল তাকে, কি চাও জিজ্ঞেস করো। উপাস থেকে বলল লোকটা। কি হলো, চুপ করে আছো কেন? না, ভাবছি। মুসা বলল, অনেক টাকার ব্যাপার তো, ব্যবসাটা কি বলে ফেলুন তো। আমি জানি, গলফ কোর্সের পুকুর ডোবা থেকে বল তোলো তুমি, অলিম্পিক হেলথ ক্লাবেও তুলেছ, তার থেকে একটা জিনিস চাই। বল? না, পিস্তলটা। চুপ হয়ে গেল মুসা। ইশারায় জানতে চাইল কিশোর, কি হয়েছে? রিসিভারে হাত চাপা দিয়ে তাকে জানালো মুসা। কিশোর বলল, জিজ্ঞেস করো কখন চায়, কিভাবে দিতে হবে। জিজ্ঞেস করল মুসা, আপনি এসে নিয়ে যাবেন? না, জবাব দিল লোকটা। একটা গলফ ব্যাগে জিনিসগুলো ভরে অলিম্পিক হেলথ ক্লাবের দক্ষিণে যে ছোট বনটা আছে তার মধ্যে সবচেয়ে উঁচু এলম গাছটার নিচে রেখে আসতে হবে আজ রাতে। সরে যাবে ওখান থেকে, আধ ঘন্টা পর আবার যাবে, টাকা পাবে গাছের গোড়ায়। ও হ্যাঁ, আর একটা কথা, ব্যাপারটা গোপন রাখবে যদি টাকাটা পেতে চাও। লাইন কেটে গেল। কিশোরকে সব বলল মুসা। বলল, আশ্চর্য, একটা পুরনো পিস্তলের জন্য এত টাকা দিতে চায়। নিশ্চয়ই কোনো কারণ আছে, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। মুসা যে পিস্তলটা পেয়েছে জানলো কি করে? রবিনের প্রশ্ন। জানাটা কঠিন কিছু না, গলফ কোর্স তো আর গোপন জায়গা নয়। নিশ্চয়ই তোলার সময় কাছাকাছি কেউ ছিল, দেখে ফেলেছে। হতে পারে যে চাইছে সেই দেখেছে। যাই হোক, আসল কথাটা হলো পিস্তলটা কেন দরকার তার। সিন্ডারের সাথে কোনো যোগাযোগ আছে তার? লোকটা সিন্ডারই নয় তো। দেখা দরকার। এই সিন্ডারটাকে জানতে চাইল মোসা। ব্যালিস্টিক রিপোর্টের কথা ওকে জানালো রবিন। ও, তাহলে ওই বেটাই। গাল চুলকালো মোসা। কিশোরের দিকে তাকালো। কি করা যায় বলো তো? ওই যে বললাম দেখা দরকার। এমনও হতে পারে এই পিস্তল এবং সিন্ডারের সাথে পিটারের নিখোঁজের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। আগেই পুলিশকে জানিয়ে লাভ নেই। চলো আগে আমরা গিয়ে দেখি, তারপর ব্যবস্থা করা যাবে। তার মানে পিস্তলটা লোকটাকে দেওয়ার কথা বলছো তুমি? ওটা তো রয়েছে পুলিশের কাছে, নিয়ে যাব কি? খেলনা পিস্তল, কাগজে মুড়ে ব্যাগে ভরে নিয়ে গিয়ে রাখবে গাছের তলায়, লুকিয়ে থাকবে। লোকটা এলে তার চেহারা দেখলেই বোঝা যাবে সিন্ডার কিনা। আমি তো চিনি না। আমরা চিনব, আমি আর রবিন। থানার ফাইলেও ছবি দেখে এসেছি। তুমি তো তাহলে যাচ্ছ না এখন? বিল বলল মোসাকে। তার মানে কয়েকদিন গলফ তোলা বন্ধ। আমরা আর থেকে কি করব বলো? বাড়ি চলে যাই, দরকার হলে ডেকো। কিশোর বলল, ঠিক আছে যাও। লাঞ্চের পর রকি বিচে রওনা হয়ে গেল বিল আর টম। রাতে গাড়ি নিয়ে বনটার কাছে চলে এলো তিন গোয়েন্দা। বনের একটু দূরে নেমে গেল কিশোর আর রবিন। গাড়ি চালিয়ে নিয়ে এগিয়ে গেল মোসা। গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে সোজা এগোলো এলম গাছের দিকে। কোনো রাগঢাক নেই, ইচ্ছে করেই ওরকম খোলাখুলি চলেছে। লোকটা নজর রেখে থাকলে যাতে ওর চোখে পড়ে। গাছের আড়ালে আড়ালে এগিয়ে একটা ঝোপের ভেতরে ঢুকলো কিশোর আর রবিন। এলম গাছটা চোখে পড়ে এখান থেকে। ব্যাগটা রেখে আবার গাড়িতে গিয়ে উঠল মোসা।
অপেক্ষা করতে লাগলো লোকটার আসার। সময় কাটতে লাগলো, চাঁদ উঠল, বিচিত্র আলো আধারি আর ছায়া ছড়িয়ে পড়ল বনতলে। দূরে কোথাও একটা কুকুর ডাকলো। আরাম করে হেলান দিয়ে বসেছে। তাকিয়ে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল মশার। আসে না কেন বেটা? ফিসফিস করে বলল রবিন। বাঁকা হয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে। মুসা আছে আরামে। কথা শেষও হলো না তার। কি যেন একটা নড়ে উঠল গাছের ডালে। সেদিকে তাকালো দুজনে। কিশোর বলল, রেডি, এসে গেছে, ওকে কোনোভাবে পালাতে দেওয়া চলবে না। ডাল থেকে ডালে লাফিয়ে এগিয়ে এলো একটা কালো ছায়া। দুজনের বিস্মিত দৃষ্টির সামনে লাফিয়ে নামলো মাটিতে। ব্যাগটা তুলে নিয়েই চোখের পলকে উঠে গেল আবার ডালে। সেই বানরটা! প্রায় চেঁচিয়ে উঠল রবিন। গেল তো নিয়ে, ধরতে পারলাম কই? না পারলেও একেবারে বিফল হয়নি, শান্ত কণ্ঠে বলল কিশোর। একটা ব্যাপারে শিওর হয়ে গেলাম, সিন্ডার যেই হোক, তার সাথে সম্পর্ক আছে ডেঙ্গু পারভির। সবকিছুই এখন সরাসরি আঙুল দেখাচ্ছে অলিম্পিক হেলথ ক্লাবের দিকে। এই সময় দৌড়ে এলো মুসা। সেও দেখেছে গাছ থেকে একটা জীব নেমে এসে ব্যাগটা তুলে নিয়ে গেছে। হাওলার মানকির গল্প কিশোর আর রবিনের মুখে শুনেছে সে। দুয়ে দুয়ে চার করে মিলিয়ে নিতে অসুবিধা হয়নি। বুঝতে পেরেছে ব্যাগটা কে নিয়ে গেল। হুইসপার উঠে ফিরে চলল ওরা। পরদিন সকালে নাস্তা করতে বসেছে। এই সময় ফোন এলো মোসার। সেই লোকটা কড়া গলায় বলল, কাল রাতে বেশ ভালো একটা চালাকি করেছ, তবে এটাই শেষ, এটা বলে দিলাম। আর যদি করো, হুমকি দিল সে, ভালো হবে না। আবার যোগাযোগ করব আমি। যা দিতে বলবো ঠিক তাই দেবে। আর একবার গল্ফ বল আর ইট দিয়ে আমাকে ঠকাবে, তা হবে না। কেটে গেল লাইন। কিশোর আর রবিনকে জানালো মোসা লোকটা কি বলেছে। চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। মুখ তুলল। যোগাযোগ করুক আগে, বলুক, তারপর বুদ্ধি আর একটা বের করা যাবে। তুমি এখানেই থাকো, ফোনের অপেক্ষা করো। আমি আর রবিন অলিম্পিক হেলথ ক্লাবে যাব তদন্ত করতে। আচ্ছা, বসে থাকতে ভালো লাগবে না মোসার, তবু থাকতেই হবে। আর কারো সঙ্গে নিশ্চয়ই কথা বলবে না লোকটা। হেলথ ক্লাবে এসে এরিক জুনেকারের সঙ্গে দেখা করল কিশোর। বলল, গলফ খেলার অনুমতি চাই। ইম্পসিবল, বললেন জুনেকার। এখানে শুধু মেম্বাররাই খেলতে পারে। ডেস্কে রাখা এক রেজিস্টারে চাপড় দিয়ে বললেন, এই খাতায় যাদের নাম লেখা আছে। কোনো মেম্বারের মেহমান হলে তাহলে পারবে। খাতাটা কি দেখতে পারি? রেজিস্টারটা দেখিয়ে বলল কিশোর। পরিচিত কেউ বেরিয়েও যেতে পারে। নাও, ঠেলে দিলেন জুনেকার। দ্রুত তালিকাটায় চোখ বোলাতে লাগলো কিশোর। পাশে থেকে ঝুঁকে এসে রবিনও দেখতে লাগলো। ওর চোখেই প্রথম পড়ল নামটা, ড্যানিয়েল রেমন। জুনেকারকে জিজ্ঞেস করলো কিশোর, আমরা কি মিস্টার রেমনের রেফারেন্সে খেলতে পারবো না? উনি তো আমাদের পরিচিত। পারবে, তবে মিস্টার রেমন যদি আমাকে বলেন। সরি, কিছু মনে করো না। ভাবছো হয়তো বেশি কড়াকড়ি করছি, আসলে এটাই নিয়ম। না না, কিছু মনে করছি না। টেলিফোন সেটের দিকে হাত বাড়ালো কিশোর। তিনিই বলবেন আপনাকে। কিন্তু মিস্টার রেমনকে বাড়িতে পাওয়া গেল না। জুনেকারকে বলল সে কথা। সরি, জুনেকার মাথা নাড়লেন। তার কথা ছাড়া হাত নেড়ে কিশোর বলল, থাক, জোরাজোরি করব না। নিয়মের বাইরে কিছু করতে বলছি না আপনাকে। আচ্ছা, মিস্টার রেমনের ছেলে পিটারও কি গলফ খেলে? না, বড়জোর টেবিল টেনিস, তাও অন্য কারোর সাথে খেলে না। আমাদের এখানকারই এক কর্মচারী মিক ডরমারের সাথে কেবল খেলে। ডরমার আছে এখন? আছে, লকার রুমে। দেখা করতে চাও? বেশ, ওই দরজা দিয়ে চলে যাও, পেয়ে যাবে। থ্যাঙ্কস। লকার রুমেই পাওয়া গেল মিককে। হালকা পাতলা অল্প বয়সী একজন লোক। গলফ খেলার কিছু সরঞ্জাম লকারে তুলে রাখছে। শব্দ শুনে তাকালো।